আজকে কতগুলো সিম্পল বেসিক টার্মিনোলজিস নিয়ে একটু আলোচনা করি। অনেকে এই টার্মিনোলজিসগুলো হয়তো সঠিক মানে জানে না, বাট সঠিকও জানে এমন নয়। ইট ইজ বেসিক বাট ইট ইজ ইনফরমেটিভ, এবং সেই ইনফরমেশনটা কাজে লাগাতে পারা যায় এবং নিজেকে মনে হয় যে আমি একটা বেসিক ব্যাপারগুলো জানি। যেমন ধরা যাক বেয়ার অ্যান্ড বুল স্কুইজ, বেয়ার স্কুইজ রাদার। বেয়ারটা কে? মানে যারা বেসিক্যালি বেচে খেলতে ভালোবাসে এবং বেচার প্রকল্পটাই তাদের মেইন ব্যাপার, এবং তারা বাঁচা অবস্থায় রেখে দেয়। ধরো একটা শেয়ারের দাম খুব বেড়ে গেছে এবং আপনার মধ্যে বেয়ার অ্যাটিচিউডটা আসলো এবং আপনি বললেন যে আমি এখন এখানে বেচে রেখে দেবো, যদি আগামী দিনে কখনো সেরকম দাম তলার দিকে পাই তাহলে কিনে নেবো, সেখান দিয়েও প্রফিট করা যায়। রিসেন্টলি হেডেনবার্গের যে রিপোর্টটা ছিল, দ্যাট ওয়াজ আ বেয়ার রিপোর্ট অন আদানি গ্রুপ। তো এবার ধরুন আপনি বেচে রেখে দিয়েছেন এবং আপনার অনুমান সঠিক ছিল এবং দামটা পড়ছে, আপনি কিছু করছেন না। তারপর একটা পয়েন্ট অফ টাইমে দেখা যাচ্ছে যে অন্য এক দল এসে মনে করছে তার ভ্যালুয়েশনটা যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং আমরা এখানে কেনা যেতে পারে, এবং তারা কিনতে আরম্ভ করে। যারা বেচে রেখেছে তারা নতুন করে তার বেচছে না, তাদের বেচা অবস্থায় আছে, আর যারা কিনছে নতুন করে কিনছে। সুতরাং এখানে একটা বেয়ার স্কুইজ আসে, অর্থাৎ বেয়াররা ভাবছে যে আরে অনেকখানি পড়ে গেছে, সুতরাং এখন দাম আবার বাড়তে আরম্ভ করেছে, চলো কিনে নিই। তো তাদের কেনার জন্যে কিন্তু একটা আমরা যেটা সকল অ্যাপারেন্টলি বলি বুল রান চলছে, না বুল রান নয়, এটা বেয়ার স্কুইজ। তো বেয়ার স্কুইজ আর বুল রান এই দুটো আলাদা একটা ডেফিনেশন। তো বেয়ার স্কুইজে দাম বাড়ে এবং অনেক দামটা পড়ে গেলে পর সাধারণভাবে এই বেয়ার স্কুইজগুলো আসে। মানে অনেক সময় শুনবেন যারা এই কোম্পানিগুলো হচ্ছে বেল ওয়েদার স্টক। বেসিক্যালি এমন শেয়ার যারা মার্কেটকে চালিত করতে পারে। খারাপ দিনে এদের ওপর বিনিয়োগ করার প্রবণতা বাড়ে। সেটা হয়তো আমেরিকার ক্ষেত্রে হয়তো মাইক্রোসফট হতে পারে, এবং আরও আছে, ভারতবর্ষের ক্ষেত্রেও এরকম অনেক কিছু আছে, হিন্দুস্তান লিভার ইত্যাদি। তো বেলওয়েদার কথাটা হচ্ছে যে যারা মার্কেটকে দিশা দিতে পারে। সবাই কিন্তু মার্কেটে দিশা দিতে পারে না। মার্কেটের মধ্যে অনেক শেয়ার আছে, সে হয়তো দুমদাম বেড়ে যাচ্ছে, বিরাট কিছু হচ্ছে, সেটা বেলওয়েদার স্টক হিসেবে বলা যাবে না। সুতরাং কখনো বাজার যখন প্রচুরভাবে কারেকশন করে, এই বেলওয়েদার স্টকসগুলোতে ইনভেস্টমেন্ট করার প্রবণতা বাড়ে, এটা মাথায় রাখবেন। এবং তাই জন্যই তাদের হয়তো বলা হয় ব্লু চিপ, বাট ব্লু চিপ থেকেও বেশি ভালো ডেফিনেশন হচ্ছে বেলওয়েদার। অনেকে জানেন না, ব্ল্যাক মানডে 1987 সালে 19শে অক্টোবর, সেটা ছিল সোমবার, ওয়াল স্ট্রিটটা ক্র্যাশ করে, মানে ডাও 22.6% পড়ে যায় 2247 থেকে 1738। তো এই মানডেটাকে বলা হয় ব্ল্যাক মানডে। বুঝতে পারছেন, আমেরিকান বাজারটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাজার। সেখানে একটা ঘটনা ঘটলে পর সেটার একটা ডেফিনেশন তৈরি হয়ে যায়। তো অনেকে ব্ল্যাক মানডে রেফারেন্স মাঝে করে, মানে মানডেতে যদি কোনো কারণে ভারতীয় শেয়ার বাজার পড়ে, তার ধুমধাম করে রিপোর্টাররা ব্ল্যাক মানডে করে বসবে। বাট ব্ল্যাক মানডে 1987 সালে 19শে অক্টোবর হয়েছিল। এই তথ্যটা জানা উচিত, কেন এই টার্মটা কেন এসছে বাজারে সেটা বোঝার খুব দরকার আছে। আর একটা কথা বাজারে শুনবেন, বটম ফিশিং। এখানে যে দামটা তৈরি হয়, ওপরের দাম থেকে নিচে দামটা যেখানে তৈরি হয়, সেই দামটা খুব অ্যাট্রাকটিভ ফর ভেরিয়াস ইনভেস্টার্স, এবং তারা তখন সেটা অল্প করে কিনতে আরম্ভ করে, কিংবা বেশি করে কিনতে আরম্ভ করে। তো এই বটম ফিশিংয়ের জন্য একটা জায়গার দামের পর আর নিচে দাম যেতে পারে না, এবং সেখানে বড় লগ্নিকারীরা, জ্ঞানীগুণী লগ্নিকারীরা, দূরদর্শিতা যাদের আছে, তারা এসে কিন্তু কিনে নিয়ে যায়। আমরা বারে এটা দেখেছি, এবং পরে আফসোস করি যে এই দামটা এসে গেছিলো, আমরা কিনলাম না কেন। ঠিক আছে, জানলে পর আপনিও বটম ফিশিংয়ে নেমে পড়বেন, কি এসে যায়, কোথাও তো কেনার কথা ছিল না, এখনই কিনলেন। তো কী হয়, তলার দিকে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে যে না এখন কিনবো না, দামটা আরও পড়বে। একটা টার্মিনোলজি খুব ইউজ করি, অনেকেই খুব একটা ওয়াকিবল নয়, সার্কিট ব্রেকার বলে। অর্থাৎ স্টক এক্সচেঞ্জ
দামের ঊর্ধ্বসীমা বা নিম্ন সীমা এটা বেঁধে দেয় প্রত্যেক দিনে, যে 15% বেশি গতকালের বন্ধ দাম থেকে ওপরে যেতে পারবে না আজকে ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ সেখানে ট্রেডিংটা হল্ট হয়ে যাবে, যেটা আমরা বলি বাইং ফ্রিজ। অথবা গতকালের বন্ধ দাম থেকে 10% নিচে যেতে পারবে না, এবং সেখানে দামটা চলে যাওয়ার পরে যেটা আমরা বলি সেলিং ফ্রিজ, অর্থাৎ সেলারি আছে, বায়ার ইচ্ছে করলে সেলিং ফ্রিজে কিনতে পারে, আবার বাইং ফ্রিজে সেলার ইচ্ছে করলে বেচতে পারে, সেটা অন্য কথা। ইস্যু হচ্ছে যে দামটার ঊর্ধ্বসীমা কিংবা নিম্ন সীমাটাকে স্টক এক্সচেঞ্জ প্রাইস ভোলাটিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে বেঁধে দেয়, এবং সেটা আপনারা স্ক্রিনে জানতে পারবেন যে আজকের ঊর্ধ্বসীমাটা কী, আজকের নিম্ন সীমাটা কী। একটা কথা মাঝে মাঝে শুনবেন, কর্পোরেট গভর্নেন্স। ব্যাপারটা কি? ম্যানেজমেন্ট যে পরিচালনা করছে কোম্পানিতে, তার সেই পরিচালনা অনেকগুলো বিধিনিষেধ থাকতে পারে, আবার সেই পরিচালনায় কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে পারে। যেমন ধরুন, অডিটর কেন রিজাইন করলো, এটা একটা কর্পোরেট গভর্নেন্সের নেগেটিভ গভর্নেন্স। হয়তো করতেই পারে কোনো একটা কারণে, হয়তো সেই অডিটরকে ছেড়ে দিয়ে আরও বড় অডিটরকে নিয়ে আসা হচ্ছে, সেগুলো একটু দেখবার ব্যাপার। খালি অডিটর ছেড়ে দিয়েছে বলেই কর্পোরেট গভর্নেন্স খারাপ হয়ে গেছে সেরকম নয়। আবার এটাও ঠিক যে বড় অডিটর একটা রাখা আছে, তারা হঠাৎ তাদের অডিট রিপোর্টে নেতিবাচক নেগেটিভ কমেন্টস করেছে, সেটা গভর্নেন্সের ক্ষেত্রে খারাপ। কেন এটার দরকার আছে যে যাদের কর্পোরেট গভর্নেন্স খুব উঁচু মাপের, যাদের কর্পোরেট গভর্নেন্স নিয়ে বিশেষ কথাবার্তা কখনো শোনা যায় না, সেসব কোম্পানি বিনিয়োগকারীদের আকাঙ্ক্ষিত কোম্পানি। তারা হয়তো হুহা করে শেয়ারের দাম বাড়ছে না, যেটা সাধারণভাবে সাধারণ লোকের সবচেয়ে বেশি কাম্য, যে এমন একটা শেয়ারের ব্যাপার করতে হবে, এমন একটা শেয়ারে কিনতে হবে যে হুহা করে বেড়ে যাবে। বিনিয়োগটা হুহা করে হয় না, বিনিয়োগটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ফল। সুতরাং মাঝে মাঝে বাড়বে, মাঝে মাঝে পড়বে, শেয়ারের এটাই ধর্ম, শেয়ারের দামের এটা ধর্ম। বাট কর্পোরেট গভর্নেন্স যদি নেগেটিভ আসে, তাহলে সেখানে লগ্নিকারীরা সেটাকে বিলগ্নি করে সাধারণভাবে, যে কেন কী ব্যাপার। এবং পরিচালনা অনেক কিছু আছে, যেমন ধরা যাক ত্রৈমাসিক ফলাফল দেরি হচ্ছে, তো দিস ইজ নট আ গুড কর্পোরেট গভর্নেন্স, এবং সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাওয়া উচিত যে দেরি করছে কেন, কী ব্যাপার, কিছু কি লোকাবার আছে, কিছু খারাপ আছে। তো যারা যারা বড় বড় কোম্পানি দেখবেন, মোটামুটিভাবে আগে থেকে আপনি জানবেন যে মার্চ মাসে কোয়ার্টারলি রেজাল্টসের এগেনস্টে এপ্রিল মাসে কবে রেজাল্টস দেবে, এবং সেই নির্ধারিত দিনেই রেজাল্টস ডিক্লেয়ার হয়। সেখানে একটা গুড কর্পোরেট গভর্নেন্সের একটা হদিশ। কিংবা ধরুন হঠাৎ কথা নেই বার্তা নেই, ডিরেক্টর রিজাইন করে গেছে, এবং নাম করা ডিরেক্টর, সেটা ইজ নট আ সাইন অফ গুড কর্পোরেট গভর্নেন্স। সুতরাং কর্পোরেট গভর্নেন্স কথাটা মাঝে মাঝেই শুনবেন, এবং তখন বুঝবেন যে সেই বুঝে শেয়ারের দিকটা, মানে বিনিয়োগের দিকটা আপনি কীভাবে করবেন। আজকাল একটা কথা আছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। CSR নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং বেসিক্যালি একটি সংস্থা কতটা রেসপন্সিবল বিহেভ করছে। যেমন ধরুন একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে, দিস ইজ নট রেসপন্সিবল। সুতরাং সেইখানে আমাদের দেখতে হবে যে এমিশনটাকে কী করে আটকাচ্ছে, আমরা ফুটপ্রিন্ট নিউট্রাল হওয়ার চেষ্টা করছি। ধরুন আমি আজকের দিনে তেলের যে পলিউশন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এমিশনটাকে কমানোর জন্য ইলেকট্রিক্যাল ভেহিকলসের ওপর জোর দিয়েছি, এবং একটা রিপোর্ট অনুযায়ী মার্সিডিজ বেঞ্জ না কার একটা রিপোর্ট অনুযায়ী 2030-এর মধ্যে ভারতবর্ষের 4টে গাড়ির মধ্যে একটা গাড়ি ইলেকট্রিক্যাল হবে, এরকম একটা কথাবার্তা পড়লাম। তো তার মানে এটা কী হচ্ছে, যে আস্তে আস্তে আমরা তেলের যে পলিউশন, যে এমিশন, তা এখন একটা কোম্পানি ধরুন একটা বয়লার, সে ধোঁয়া ছাড়ছেই তো ছাড়ছেই, তার কোনো কন্ট্রোল সিস্টেম নেই, পুরনো বয়লার হয়ে গেছে, হ্যাঁ ধোঁয়া তো ছাড়বেই, যেমন পুরনো গাড়ি রাস্তায় ধোঁয়া ছাড়তে যাচ্ছে, তো সেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই। তো কর্পোরেটদের ক্ষেত্রে, যেখানে কর্পোরেটের এই সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকটা, ল্যান্ড অ্যাকুইজিশন করেছে, সেখানে জঙ্গল কেটে ল্যান্ডে ফ্যাক্টরি করবে, সেখানে দুরকমভাবে ভাবা হতে পারে।
যে জঙ্গলের এতটা পোর্শন কেটে আমি ফ্যাক্টরি করব, এত প্লান্ট রাখবো এবং প্রত্যেক বছর এত প্লান্ট মানে আমি নতুন করে রোপণ করব, যাতে আমার এনভায়রনমেন্টে ক্লিন এনার্জি, ক্লিয়ার এয়ারটা পাওয়া যায়। আবার কিছু লোক আছে সব জঙ্গল কেটে দিয়ে ফ্যাক্টরি করলো। সো CSR একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট, এবং সারা পৃথিবীতে বুঝতে পারছেন গ্লোবাল ওয়ার্মিংটা হওয়ার পরে কীরকম বৃষ্টি এবং গরম এবং ঠান্ডা সব ওলট পালট হয়ে গেছে। তো এটা হয়েছে, আমরা উই আর রেসপন্সিবল ফর ইট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ধস নামছে পাহাড়ে, এবং তার কারণ হচ্ছে আরবানাইজেশন। আমি রিসেন্টলি একটা পাহাড়ে গেছিলাম, কীভাবে পাহাড়ের মধ্যে হোটেল হয়েছে সেটা দেখার বিষয়। এত হোটেল, এত কংক্রিট, কি করে সেই পাহাড়ে ধস হবে না? হবে। সৌন্দর্য দেখতে যারা যাচ্ছে আজকে হয়তো উপভোগ করছে, আগামী প্রজন্ম সেই সৌন্দর্য উপভোগ করবে কিনা সন্দেহের ব্যাপার। সো দেয়ার ইজ আ ল্যাক অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা মাঝে মাঝে শুনি ডেড ক্যাট বাউন্স, এটা কী ব্যাপার? শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে শেয়ার ধারাম করে পড়লে পর হঠাৎ সেখান থেকে একটু জেগে উঠে আবার ধম করে পড়ে যায়। সো এই যে ফেনোমেননটা, এটা মানে কিছু সময়ের জন্য র্যালি, এখন সেটা জেনুইন র্যালি, নতুন ইনভেস্টার ইনভেস্ট করে র্যালি তৈরি করছে, দাম তৈরি করছে, এগুলো তো পরে বোঝা যাবে। ইমিডিয়েটলি প্রচণ্ড দাম একটা পড়ে গেলে পর র্যালি আসে। সো এই র্যালিটাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স। আফটার অল ইটস ডেড, বাট দ্য ক্যাট বাউন্সেস, দেন এগেইন ফলস ব্যাক অ্যান্ড ইজ ডেড। এখন ডেড যদি নাও হয়, অনেক কারণে ইমিডিয়েট রিয়াকশানে অনেক সময় দাম পড়ে যায়, বা সেখান থেকে আবার একটা র্যালি হয়। আমরা অনেক সময় এরকম বিভিন্ন স্টকসে দেখেছি, এবং সেখানে আলোচনা কিংবা সেখানে বিচার করতে হবে যে এই হঠাৎ পতনটা কারণটা কি, এবং কারণটা যদি সঙ্গত হয় তাহলে ডেড ক্যাট, কারণটা যদি সঙ্গত না হয় তাহলে র্যালি অ্যান্ড কন্টিনিউশন অফ র্যালি। এই ব্যাপারটা একটু তফাৎটা বুঝতে হবে। আশা করি কয়েকটা বেসিক সিম্পল আলোচনার মধ্যে দিয়ে কয়েকটা নতুন জিনিস হয়তো অনেকে শিখলেন। যারা এগুলো জানেন তারা হয়তো আরেকবার শুনতে গিয়ে বোর হলেন, তাদের কিছু এসে যায় না। ইস্যুটা হচ্ছে যে বারে আমরা যদি এইসব আলোচনার মধ্যে এডুকেশনটা সঠিকভাবে আপনাদের মধ্যে আনতে পারি, তাহলে হয়তো একটা কিছু কাজ করছি বলে মনে হবে। ধন্যবাদ।